আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছিলাম ডক্টর ইউনূসের কাছে, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেছিলাম ডক্টর ইউনূসের কাছে। আমি একদিন ভারতের রিপাবলিকান ডে হোটেল রেডিসনে গেলাম, আমি দূর থেকে সালাম দিলাম আসিফ নজরুলকে। আমার আগেও জানাশোনা ছিল, আমার একটা তার প্রতি রেসপেক্টও ছিল যে ভালো কথা বলেন এবং দেশের জন্য মানুষের জন্য কথা বলেন। তা আমি বললাম লোকটা তো ভালোই ছিল, এখন ল মিনিস্ট্রির দায়িত্বে আছে, যাই তার কাছে মামলাগুলো নিয়ে কথা বলবো। তিনি দূর থেকেই বললেন যে আপনাদের ব্যাপারটা এপ্রিল মাসে দেখব। আমার আর তার কাছে যাওয়া হলো না, মানে আমি যাতে কাছে না যাই এইরকম একটা ভাব করলো। তা আমি আমার ধারণাটা হইল যে লোকটা চেঞ্জ। মানুষের কাছে ক্ষমতা গেলে সেই মানুষ অতীতের মতো থাকে না, ক্ষমতায় তাকে খেয়ে ফেলে। তা আমি সেই অনুভূতি থেকে আমি আর তার সাথে কোনো কথা বলিনি আজও। আজকে দেখেন, ক্ষমতায় কেউ চিরদিন থাকে না। এই স্বাধীনতার পর থেকে বা তার আগে ইতিহাসের কথা বললে শহীদ ভাই ভালো বলতে পারবে, ফিরোজ ভাই ভালো বলতে পারবে, কিন্তু চিরস্থায়ী যে ক্ষমতা থাকে না, ক্ষমতার মানে রদবদল এটাই স্বাভাবিক। জীবনই তো ক্ষণস্থায়ী, কুল্লু নাফসিন যায় কাতল মাও। এর ক্ষমতায় গিয়া যদি অনুভব করে যে ক্ষমতা শুধু না, জীবনই তো থাকবে না, তাইলে মানুষ ভুল কম করে। আমি দেখলাম ইউনূস সাহেব একটা বিবাহ অনুষ্ঠানে আমাদের সাথে দেখা হলো, এরশাদ সাহেব আসলেন, আমাদের অনুষ্ঠানের আয়োজক ছিলেন সাইদুর রহমান টেপা ভাই। তা আমি বললাম যে আপনি তো এরশাদ সাহেব আপনাকে গ্রামীণ ব্যাংক দিল, সেই সুখ্যাতিতে আপনি একটা নোবেল প্রাইজ পেলেন এবং আপনার অনেক সুনাম দেশের বাইরে আছে, আমরাও ভালোবাসি। যদি সময় কোনো দিন হয় একাতে রাজনীতিতেও মিলিত হতে পারি। তিনি একটু খুশি হলেন, কিন্তু তারপরে তিনি একটা দল করলেন। সেই দল তো তিনি দীর্ঘদিন করতে পারেন নাই, নিজেই মনোভাব করলেন যে এই দলটা আমি শেষ রেখা টানি। তিনি একদিন ঘোষণা করলেন যে আমি এই দল আর করবো না, আজকে এই দলের সমাপ্তি রেখা টানবো। তারপরে আবার তিনি আসলেন। তবে একথা সত্য, মাননীয় চেয়ারম্যান এবং নেতৃবৃন্দ, যে তাকে আমরা চিনতে পারি নাই, কিন্তু শেখ হাসিনা ঠিকই চিনেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী তাকে বুঝতে পারছিলেন যে এই লোকটা ক্ষমতায় আসলে বা কোনো সুযোগ পেলে সব চূর্ণ বিচূর্ণ করে। এবং দেখেন তার গ্রামীণ ব্যাংকের, আমি পত্রিকা দেখি যে 600 কোটি টাকা তিনি মাফ করে নিয়েছেন, ইউনিভার্সিটি নিয়েছেন, অনেক কুকর্ম করেছেন। আমাদের সরকারের যত টাকা ছিল, গত সরকারের মানে শেখ হাসিনার সরকারের যত টাকা ছিল যাওয়ার সময়, সেই টাকাগুলো কোথায় খরচ করছে সেই হিসাব আমরা চাইব তার কাছ থেকে। কারণ আজকে আর্থিক অবস্থা এত খারাপ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। আমি তাকে দলের পক্ষ থেকে, ফ্রন্টের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে তিনি ভালো করবেন। শুরুতেই তিনি আপনার যেভাবে যাত্রা নিজে রচনা করছেন বা যে স্টেপগুলো তিনি নিয়েছেন প্রশংসিত। সকল ক্ষেত্রেই একজন মানুষ হিসেবে নিজেকে রাখতে চান। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সন্তান অথবা একজন বীরুত্তমের সন্তান, সেনাপ্রধানের সন্তান, এই দম্ভ অহংকার বা এই ধরনের একটি তার চলার পথে কোনো আমরা কোনো উদাহরণ আমরা পাই না খুঁজে। স্বাভাবিক মানুষের মতো তিনি চলছেন, চলার পথে একটা গাড়ি থামাই একটি মানুষ দেখলে তার সাথে কথা বলছেন এবং প্রশংসনীয়, তার সকল কাজগুলো প্রশংসনীয়। সকাল 8টায় তিনি অফিসে চলে যান এবং গভীর রাত পর্যন্ত কাজ করেন। আমি আশা করি তিনি ভালো করবেন।
এখন আমাদের প্রশ্ন হলো যে প্রথমেই আপনি যত কাজ করেন ডক্টর ইউনূস এবং তার সাথে যতগুলো দুর্নীতিবাজ লোক ছিল তাদেরকে তদন্ত করে আইনের আওতায় এনে বিচার করেন। দেশ অনেক পিছনে চলে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং তার মন্ত্রী পরিষদকে এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে। আমরা সেই অনেকগুলো বিষয় আছে যেগুলো আরেকদিন রাজনৈতিকভাবে আমরা বলবো। আজকে আমি এই কথা বলতে চাই যে রাজনীতিতে কোনো শেষ কথা নেই। আমরা জোট করেছি এই ফ্রন্ট, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আমাদের আরও অনেক কর্মসূচি আছে এবং দেশের অনেক দায়িত্বশীল নাগরিক আছে যারা দেশের জন্য রাজনীতিতে অবদান রাখতে পারে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা সম্পৃক্ত করব। আমি সকলের সহযোগিতা চাই এবং এখানে আমরা সাবেক কয়েকজন মন্ত্রী বা কয়েকজন ছাত্রনেতা, যুবনেতা এটাই যথেষ্ট না। দেশ পরিচালনায় বিশেষজ্ঞ মানুষ অনেকেই আছেন যারা সুযোগ পেলে অবদান রাখতে পারবেন। সেই মানুষগুলোকে আমাদের সাথে আনবো। সে সেনাবাহিনীর লোক হতে পারে, পুলিশের লোক হতে পারে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক হতে পারে, অথবা একজন বিখ্যাত এবং একজন আর্কিটেক্ট হতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে, একজন কবি সাহিত্যিক হতে পারে, বা সমাজে অনেক গুণীজন আছে যারা বিভিন্ন সেক্টরে অবদান রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে সারা পৃথিবীতে এই জ্বালানির তেল নিয়ে একটা সংকট চলতেছে। ইরান এবং আমেরিকার সাথে যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা এখনও 10 লিটার তেল হলেও পাই। আমরা কিন্তু আল্লাহর রহমতে অনেক দেশের সাথে ভালো আছে, সেটাও বুঝতে হবে। এবং সরকারের দূরদর্শিতা আছে। আমি গত পরশুদিন পত্রিকা দেখলাম 6টি জাহাজ তেলের চিটাগাঙে এসে পৌঁছিয়েছে। আরও অনেকগুলো জাহাজ তারা ইতিমধ্যে তারা তৈল লোড দিচ্ছে। এবং যেই দূরদর্শিতা, আমি মনে করি আমাদের শহীদ জিয়া রহমানের সুসন্তান মাননীয় প্রধানমন্ত্রী তিনি সেটা রাখবেন। তিনি যতদিন ভালো কাজ করবেন দেশের জন্য আমাদের সমর্থন পাবেন। এবং আমি মনে করি যে সমালোচনা করার অধিকার গণতান্ত্রিক রীতিনীতিতে আমাদের সবারই আছে। তো আমরা অবশ্যই আমরা কেয়ারফুলি আমরা আলোচনা করব, সমালোচনা করব। কারণ এই গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি ব্যাহত হয়, দেশের কত ক্ষতি হয় তার উদাহরণ ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। সুতরাং আমি সবাইকে বলবো যে আমাদের সংগঠনকে শক্তিশালী করি, আমরা নূতন যাত্রা শুরু করি, আমরা একত্রিত হই। রাজনীতি এটা আষাঢ় মাসের রৌদ্রের মতো, কখন কি প্রয়োজন হবে, কখন কি করতে হবে সেটা আজও আমরা অঙ্কন করতে পারবো না, সময়ই কথা বলবে। সুতরাং আমরা রাজনৈতিকভাবে অনেক পরিপক্ক ব্যক্তিত্ব এই মঞ্চে আছেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিজেরা কঠিনভাবে শেষ জীবনের একটি অবস্থায় এসে আমরা জাতির জন্য, দেশের জন্য, এদেশের মানুষের জন্য, অর্থাৎ সমাজ ব্যবস্থায় যারা আছেন তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কিছু করতে পারি কিনা সেই চেষ্টা আমাদের অবশ্যই থাকবে। সেই জন্য আমরা ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের খেয়ে পরে ভালো থাকার যে একটি পরিকল্পনা, সুপরিকল্পিত একটি পরিকল্পনা নির্ণয় করতে হবে, নির্মাণ করতে হবে। আমি পরিশেষে এই কথা বলবো যে হামার টিকার ব্যাপারে আমাকে অনেকগুলো লেখা এসেছে আমার কাছে, কিন্তু আমি দেখছি যে আজকে তো অনেক বক্তা আছে এবং তারা বক্তব্য রাখবেন। হাম টিকার ব্যাপারে সরকার যে ব্যবস্থা নিয়েছেন এটার সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই এবং এখানে আমরা সহযোগিতাই করতে পারি, আমরা দোয়াই করতে পারি বা এইরকম একটি মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারি। তবে আমিও হেলথে কিছুদিন দায়িত্বে ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়, তবে আরও অনেক ব্যাপকভাবে সরকারকে এগিয়ে আসতে হবে, এটা সম্ভব। এরশাদ সাহেব আমি দেখেছি যখন ডায়রিয়া হলো দক্ষিণ অঞ্চলে, তিনি এবং ম্যাডাম রওশন এরশাদ তার মন্ত্রী পরিষদ
ইউনিয়নগুলো উপজেলাগুলো ভাগ করে নিলেন এবং সকল ডাক্তারকে ইউনিয়নে পাঠালেন সব ঔষধপত্র নিয়ে। ফলে 2 মাসের মধ্যে সব নিয়ন্ত্রণে চলে আসলো। আমার দক্ষিণ অঞ্চলে এরকম একটা অবস্থা হয়েছিল, ভোলা সহ বরিশাল, বাকরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, জালকাঠি, পিরোজপুর এইসব এলাকা আক্রান্ত লাইন এরিয়া। তো আজকে সরকারকে সেইভাবে একটা মেসিভ প্রোগ্রাম হাতে নিতে হবে যে যাতে করে এই শিশুগুলোকে আমরা বাঁচাতে পারি। এটাই সরকারের কাছে আমার আবেদন রইল। আর অনেকগুলো সমস্যা আছে, তেলের সমস্যা, পেট্রোল পাম্পে, এটা একটা মানুষের ঠিকই বলছে, অনেকে বলতেছে যে মনের বিবেকের পরিবর্তন আনতে হবে। কেন আপনি 10 ড্রাম, 20 ড্রাম, 100 ড্রাম তেল লুকিয়ে রাখেন? এগুলো যদি কোথাও থাকে, আমাদেরও দায়িত্ববোধ আছে, সেগুলা সরকারকে ধরিয়ে দেন। সরকার গোয়েন্দা সংস্থা আছে, লোকজন আছে, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। শুধু এইখানে না, সারা বিশ্বেই একটা ক্রাইসিস যাচ্ছে এই জ্বালানি তেলের জন্য। সুতরাং আমরা কিভাবে ভালো থাকতে পারি, কারণ এটা জাতীয় সমস্যা, জাতীয়ভাবেই আমাদের দেখতে হবে এবং জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই জাতীয় সমস্যার সমাধান হতে পারে। যে কোনো জাতীয় সমস্যা যদি দেখা যায়, জাতীয় ফ্রন্ট এবং জাতীয় পার্টি অবশ্যই সেখানে অবদান রাখবে। আপনারা স্ব জেলা এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, আপনাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি অবশ্যই